আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাবো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সিরিজের একটা উপন্যাসটার নাম কলকাতার জঙ্গলে। কাকাবাবু, তোমাকে একটা মেয়ে ডাকছে। কাকাবাবু দোতলায় নিজের ঘরে বসে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি একটা খুব পুরনো ম্যাপ দেখছিলেন মন দিয়ে। ম্যাপ দেখা কাকাবাবুর শখ, সময় পেলেই ম্যাপ নিয়ে বসেন। ম্যাপের আঁকা বাঁকা রেখার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থেকে উনি যে কি রস পান কে জানে। কয়েকদিন আগে সন্তুর ছোট মামা লন্ডন থেকে 200-300 বছরের পুরনো কতগুলো ম্যাপ এনে কাকাবাবুকে দিয়েছেন। সন্তুর কথা শুনে তিনি মুখ তুলে তাকালেন। দরজার কাছে দাঁড়িয়ে আছে সন্তু, খাকি হাফ প্যান্ট আর গেঞ্জি পরা, হাতে একটা ব্যাডমিন্টনের র্যাকেট। এই সময়ে সে খেলতে যায়। তার গলার আওয়াজে একটু বিরক্ত বিরক্ত ভাব। কাকাবাবু জিজ্ঞেস করলেন, আমাকে একটা মেয়ে ডাকছে? কে? কোথা থেকে এসেছে? সন্তু ভুরু কুচকে বলল, একটা বাচ্চা মেয়ে, আগে কোনোদিনও দেখিনি। কাকাবাবু এবারে হেসে বললেন, একটা বাচ্চা মেয়ে আমাকে খুঁজবে কেন? কে পাঠিয়েছে, কি দরকার, এসব জিজ্ঞেস করিসনি? জিজ্ঞেস করেছিলাম তো, আমাকে কিছু বলবে না, তোমাকেই নাকি ওর দরকার। বলে দেবো যে দেখা হবে না। তুই মেয়েটাকে একটু স্টাডি করিসনি? কেন এসেছে বুঝতে পারলি না? আমার কথার কোনো উত্তরই দিতে চায় না, কিরকম যেন রাগি রাগি চোখ। ঠিক আছে, ওপরে নিয়ে আয় আমার কাছে। সন্তু মেয়েটিকে ডেকে নিয়ে এলো। কাকাবাবুর ঘরের কাছে তাকে পৌঁছে দিয়েই সে চলে গেল খেলতে। সন্তু যাকে বাচ্চা মেয়ে বলেছে সে আসলে প্রায় সন্তুরই বয়সী। হাঁটু পর্যন্ত ঝোলা একটা গাঢ় নীল রঙের স্কার্ট পরা। গায়ের রং খুব ফর্সা নয়, কালোও নয়। চোখে আরশোলা রঙের ফ্রেমের চশমা, মাথার চুল খোলা। দরজার কাছে দাঁড়িয়ে সে কাকাবাবুর দিকে বড় বড় চোখে তাকিয়ে রইল। কাকাবাবু বললেন, কি, এসো ভিতরে এসো। মেয়েটি সেখানেই দাঁড়িয়ে থেকে বলল, আপনি কাকাবাবু? হ্যাঁ, আমি সন্তুর কাকাবাবু। তুমি কোথা থেকে এসেছ? আপনি গত বছর ইজিপ্টে গিয়েছিলেন, পিরামিডের মধ্যে ঢুকেছিলেন? হ্যাঁ। ছবিতে আপনাকে অন্যরকমভাবে আঁকে। একটা ছবিতে আপনার গোঁফ ছিল না, এখন তো দেখছি আপনার মোটা গোঁফ। তখন বোধহয় গোঁফ কামিয়ে ফেলেছিলাম। আপনি এরপর কোথায় যাচ্ছেন? কেন বলো তো? ঠিক নেই কিছু। তাড়াতাড়ি ঠিক করে ফেলুন, আমি আপনার সঙ্গে যাব। এবার কাকাবাবুর সারা মুখে হাসি ছড়িয়ে পড়ল। চোখ থেকে চশমাটা খুলে তিনি বললেন, তুমি আমার সঙ্গে যাবে তা বেশ তো, কিন্তু যাওয়ার আগে তোমার সঙ্গে আলাপ পরিচয় হোক। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আর কথা হয়? তুমি এসো, বসো। তোমার নাম কি? মেয়েটি পায়ের জুতো খুলে রাখলো দরজার কাছে। তারপর কাকাবাবুর সামনের একটি চেয়ারে বসে বলল, আমার নাম দেবালিনা দত্ত। ব্যাস, ওইটুকুই যথেষ্ট। আমার বাবা মায়ের নাম কিংবা আমি কোথায় থাকি সেসব জিজ্ঞেস করবেন না, তার কোনো দরকার নেই। কাকাবাবু বললেন, বা বেশ, তুমিই তোমার পরিচয়। কিন্তু তুমি যদি আমার সঙ্গে যাও তাহলে তোমার বাবা মায়ের অনুমতি লাগবে না? আমার মা নেই, আমার বাবা আমার কোনো কাজে বাধা দেন না। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, এখন আমার 2 মাস ছুটি। এখন আমি আপনার সঙ্গে যে কোনো জায়গায় যেতে পারি। তুমি আমার ঠিকানা জানলে কি করে? আমাদের পাশের বাড়িতে রানা নামে একটি ছেলে আছে, ওরা নতুন এসেছে। সেই রানা একদিন বলছিল যে সে সন্তুকে চেনে। ওর বন্ধু সন্তু আন্দামানে, নেপালে, ইজিপ্টে অনেক অ্যাডভেঞ্চারে গিয়েছে। ওর কাছ থেকে আমি সন্তুর ঠিকানা জেনে নিলাম, তারপর বাসে চড়ে চলে এলুম। তুমি বাসে করে এসেছো, তার মানে বেশ দূরে থাকো। তা তুমি যে আমার সঙ্গে অ্যাডভেঞ্চারে যাবে, তাতে অনেক বিপদ হতে পারে জানো তো। যখন তখন আমরা মরেও যেতে পারি। আমি বিপদ টিপদ গ্রাহ্য করি না। তুমি ক্যারাটে জানো? ক্যারাটে? না। সাঁতার জানো? একটু একটু, খুব ভালো জানি না। ঘোড়া চালাতে জানো? একবার দার্জিলিংয়ে গিয়ে ঘোড়ায় চেপেছিলাম। 1 ঘন্টা না আধা ঘন্টা? 8 ঘন্টা। তোমার মাউন্টেনিয়ারিংয়ের ট্রেনিং আছে? না। কাকাবাবু ভুরু নাচিয়ে কৌতুকের সুরে বললেন, তাহলে তুমি আমার সঙ্গে যাবে কি করে? সাঁতার ভালো জানো না, আর ঘোড়ায় চেপেছো মাত্র 8 ঘন্টা। মনে করো ডাকাত দল তাড়া করলো, ঘোড়ায় চেপে পালাতে হবে, কিংবা নদী দিয়ে যেতে যেতে নৌকাডুবি হয়ে গেল, কিংবা পাহাড়ের খাদে পড়ে গেলে।
সন্তুকে যে আপনি সঙ্গে নিয়ে যান তার এইসব ট্রেনিং আছে? দেখে তো মনে হয় ক্যাবলা। ট্রেনিং ছিল না, কিন্তু সন্তু এখন সবই শিখে নিয়েছে। ওকে দেখলে শান্তশিষ্ট মনে হয়, সেটাই সুবিধে। ডাকাতরা বুঝতে পারে না যে ও একাই 2-3 জনকে ঘায়েল করে দিতে পারে। আপনি আমাকে সঙ্গে নেবেন না? এখন কি করে নিই বলো? আগে তোমাকে তৈরি হতে হবে। কাল থেকেই ভালো করে সাঁতার শিখতে শুরু করে দাও। আর ময়দানে ঘোড়ায় চড়া শেখার ব্যবস্থা আছে। ঠিক আছে, আমি আর কিছু শুনতে চাই না। দেবালিনা রেগে মেগে উঠে চলে যাচ্ছিল। কাকাবাবু বললেন, আরে শোনো শোনো, দাঁড়াও, অত রাগ করছো কেন? আপনার কাছে আমি আর কোনোদিনও আসবো না, আপনার বইও পড়বো না। আপনারা মেয়েদের কোনো চান্স দিতে চান না। আপনারা ভাবেন ছেলেরাই বুঝি সব পারে। ছেলেদের থেকে মেয়েদের বুদ্ধি অনেক বেশি, তা জানেন? একটু দাঁড়াও, আসল কথাটা শুনে যাও। সেটাই তো তোমাকে বলা হয়নি। এতক্ষণ তো তোমার সাথে ঠাট্টা করছিলাম। ঘুরে দাঁড়িয়ে দেবলিনা জিজ্ঞেস করলো, কি? তোমাকে সঙ্গে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, কারণ আমি তো কোথাও যাচ্ছি না। কেন? কোনো ব্যাপারে কেউ আমার সাহায্য চাইলে তবেই আমি যাই। কেউ তো আমায় ডাকছে না। বাজে কথা। সেই যে সুন্দরবনে আপনি একটা খালি জাহাজের রহস্য জানতে গিয়েছিলেন, তখন কি কেউ আপনাকে ডেকেছিল? এখন তো সেরকম কোনো রহস্যও নেই। বুঝেছি, সব বুঝেছি। আপনি আমাকে নিয়ে যাবেন না। আমিও চাই না আপনার সঙ্গে যেতে। আর দাঁড়ালো না। মেয়েটি দুপদাপ করে সিঁড়িতে নেমে চলে গেল। ক্র্যাচ তুলে কাকাবাবু উঠে আসতে আসতে তাকে আর দেখতে পেলেন না। তার জুতো জোড়া পড়ে আছে। এতই রেগে গেছে যে জুতো পরতেও ভুলে গেছে। কাকাবাবু ভুরু কুঁচকে ভাবলেন, ওইটুকু মেয়ের এত রাগ? তারপর তিনি আবার তার ম্যাপ দেখার কাজে ফিরে গেলেন। সন্ধেবেলা সন্তু ফিরে আসার পর কাকাবাবু তাকে ডেকে বললেন, তুই সেই মেয়েটাকে পৌঁছে দিয়েই চলে গেলি, তারপর কি হলো জানিস? সন্তু বলল, একটু পরেই তো চলে গেল। দেখলুম আমাদের ক্লাবের পাশ দিয়ে দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। আর কিছু দেখিসনি? না তো। মেয়েটির যে খালি পা ছিল তা তোর লক্ষ্য করা উচিত ছিল। এ দেখ, ওর জুতো ফেলে গেছে। জুতোটা তো প্রায় নতুন, স্টেপ লাগানো স্যান্ডেল, দাম খুব কম নয়। এখন এই জুতো কি হবে? একপাশে সরিয়ে রেখে দে, মেয়েটি নিশ্চয়ই পরে নিতে আসবে। নিজেই তিনি জুতো জোড়া তুলে নিয়ে নিজের জুতোর র্যাকে রেখে দিলেন। কিন্তু মেয়েটি আর জুতো নিতে ফিরে এলো না। এর প্রায় 5-6 দিন বাদে টিভি দেখতে দেখতে সন্তু চমকে উঠল। খবর শুরু হওয়ার আগে নিরুদ্দিষ্টদের ছবি দেখায়। সন্তু খেলার খবর শুনবে বলে টিভির সামনে বসেছিল। হাতে তার একটা বই। হঠাৎ একবার চোখ তুলতেই সে দেখতে পেল একটি মেয়ের ছবি। এই মেয়েটি কয়েকদিন আগে কাকাবাবুর কাছে এসেছিল না? ঠিক সেরকমই দেখতে। ঘোষণায় বলা হলো, দেবলীনা দত্ত নামের এই মেয়েটিকে গত 5 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, চোখে চশমা, মাতৃভাষা বাংলা। কেউ যদি সন্ধান দিতে পারেন। সন্তু কাকাবাবুর ঘরে ছুটে এসে বলল, কাকাবাবু, সেদিন যে মেয়েটি এসেছিল জুতো ফেলে গেছে, সে তার নাম বলেছিল? কাকাবাবু মুখ তুলে বললেন, কেন রে? হ্যাঁ বলেছিল, বেশ মিষ্টি নামটা, কিন্তু মনে পড়ছে না। দেবলীনা দত্ত কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। কেন, কি হয়েছে? সে মেয়েটা হারিয়ে গেছে, টিভিতে মাত্র বলল। কাকাবাবু সন্তুর কাছ থেকে সবটা ভালো করে শুনলেন। তার মনটা খারাপ হয়ে গেল। সেদিন মেয়েটির সঙ্গে আরও ভালো করে কথা বলা উচিত ছিল। কিন্তু মেয়েটি যে হঠাৎ এমন রেগে যাবে তা তিনি কি করে বুঝবেন? ওই বয়সের মেয়েরা সাধারণত লাজুক হয়। তিনি এমন কিছু খারাপ কথা বলেননি যে জুতো ফেলে দৌড়ে চলে যেতে হবে। মেয়েটি কি এখান থেকেই চলে গিয়ে আর বাড়ি ফেরেনি? কিংবা কেউ তাকে ধরে নিয়ে গেল? কাকাবাবু জিজ্ঞেস করলেন, মেয়েটির ঠিকানা কি? জানি না তো। টেলিভিশনে ঠিকানা বলেননি? সন্তু মুখ নিচু করল। টেলিভিশন পর্দায় ঠিকানাটা ফুটে ওঠার আগেই সন্তু উঠে এসেছে। কাকাবাবু একটু বিরক্ত হলেন। আধ খ্যাচড়াভাবে কোনো কাজই তার পছন্দ হয় না। তিনি বললেন, দাঁড়া, মেয়েটি আর একটা নাম বলেছিল, কি জানো? হ্যাঁ হ্যাঁ, রানা। সে নাকি তোর বন্ধু? ওই নামে তোর কোনো বন্ধু আছে? সন্তু একটু চিন্তা করে বলল, হ্যাঁ, রানা বলে একটি ছেলে আমাদের সঙ্গে স্কুলে পড়তো, কিন্তু সে তো ক্লাস 9-এ ট্রান্সফার নিয়ে চলে গিয়েছিল। তারপর সে এখন কোথায় থাকে তা তো জানি না।
কাকাবাবু আপন মনে বললেন, মেয়েটি হারিয়ে গেল। আমাদের বাড়িতে একা একা এসেছিল, আমাদের একটা দায়িত্ব আছে। এক কাজ করব কাকাবাবু, রুকুকুকে ওর জুতোর গন্ধ সকালে রুকুকু নিশ্চয়ই ওর বাড়ি খুঁজে বের করতে পারবে। কাকাবাবু বললেন, তার চেয়ে অনেক সহজ উপায় আছে। কাকাবাবু চলে গেলেন টেলিফোনের কাছে। সন্তু শীষ দিয়ে ওর কুকুরটাকে ডাকতেই রুকুকু ছুটে এলো লেজ নাড়তে নাড়তে। রুকুকু সাদা রঙের একটা স্পিচ। সন্তু তার নাকের কাছে দেবালিনার এক পাটি জুতো চেপে ধরে বলল, এর গন্ধ শুকে চল তো। রুকুকু কিছুই করল না, বিরক্তভাবে মাথাটা সরিয়ে নিয়ে দুটো হাঁচি দিল। কাকাবাবু টেবিলের কাছ থেকে বললেন, ওর জন্য ট্রেনিং দিতে হয়, যে কোনো কুকুরই ওরকম ঠিকানা খুঁজে বার করতে পারে না। তিনি বেশ কয়েকবার টেলিফোনের ডায়াল ঘুরিয়ে তারপর একবার সাড়া পেয়ে জিজ্ঞেস করলেন, টিভি সেন্টার, অরবিন্দ বসু আছে? নেই, ছুটিতে। শুনুন, একটু আগে নিরুদ্দেশ্য সম্পর্কে ঘোষণায় আপনারা দেবালিনা দত্ত নামে একটি মেয়ের কথা বললেন। ওপাশ থেকে কাকাবাবুর কথার মাঝখানে বাধা দিয়ে একজন বলল, ওসব খবর এখানে থেকে জানানো যাবে না, নিউজ ডিপার্টমেন্টে খোঁজ করুন। কাকাবাবু বললেন, দাঁড়ান দাঁড়ান, লাইন ছাড়বেন না, টেলিফোনের কানেকশন পাওয়া খুব শক্ত, ব্যাপারটা খুব জরুরি। একটা মেয়ে হারিয়ে গেছে, বেশি দেরি করলে তার খুব ক্ষতি হয়ে যেতে পারে। মেয়েটির বাড়ির ঠিকানা জানা আমার খুবই দরকার। আপনার গলার আওয়াজ শুনে মনে হচ্ছে আপনি ভালো লোক। আপনি একটু কষ্ট করে ঠিকানাটা জেনে এসে আমাকে বলুন। একটু ধরুন, কি নাম বললেন? দেবলীনা দত্ত। একটু বাদেই ওপাশ থেকে আবার শোনা গেল, লিখে নিন, প্রিন্স আনোয়ার শাহ রোড, বাবার নাম শৈবাল দত্ত। আপনাকে ধন্যবাদ, আপনি সত্যিই ভালো লোক। ফোনটা নামিয়ে রেখে কাকাবাবু বললেন, দেখলি সামান্য একটু প্রশংসায় কিরকম কাজ হয়ে যায়। মেয়েটা অত দূর থেকে এসেছিল। তাই তো দেখা যাচ্ছে। মেয়েটির বাবার সঙ্গে এখনই একবার দেখা করা দরকার। কাকাবাবু, আমি সঙ্গে যাব? একটু চিন্তা করে কাকাবাবু বললেন, হ্যাঁ, তুই গেলে ভালো হয়। তাহলে আর দেরি করে লাভ কি, মেয়েটি জুতো জোড়া একটা প্যাকেটে ভরে নে। রাস্তায় বেরিয়ে খানিকটা চেষ্টার পর একটা ট্যাক্সি পাওয়া গেল। এই মাত্র প্রায় গোটা শহর জুড়ে লোডশেডিং হয়ে গেল। তার উপর আবার টিপিটিপি বৃষ্টি পড়ছে। রাস্তায় কিছুই দেখা যাচ্ছে না, মনে হয় যেন ট্যাক্সিটা যাচ্ছে গভীর এক জঙ্গলের মধ্যে দিয়ে। প্রিন্স আনোয়ার শাহ রোডে বাড়ির নম্বর খুঁজে পেতে বেশ খানিকটা সময় লাগলো। বড় রাস্তা থেকে একটু ভেতরে ঢুকে একটা দোতলা বাড়ি। ওপরের একটি ঘরে নিয়ন আলো জ্বলছে, খুব সম্ভবত ব্যাটারির আলো। কলিং বেল বাজবে না, তাই কাকাবাবু তার একটা ক্র্যাচ দিয়ে দরজায় খটখট শব্দ করলেন। ভেতর থেকে একজন কেউ বলল, কে? কাকাবাবু বললেন, শৈবাল দত্ত বাড়িতে আছেন? খালি গায়ে একজন লোক দরজা খুলল, তার হাতে টর্চ। সে বলল, আপনারা কোথা থেকে আসছেন? বাবু তো এই সময় কারোর সঙ্গে দেখা করে না। কাকাবাবু বললেন, বাবুকে বলো আমরা তার মেয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। খুকুমনি, তার দেখা পেয়েছেন? কোথায় সে? তোমার বাবুকে ডাকো, তাকেই সব বলবো। লোকটি ওদের ভেতরে আসতে বলল না, দরজার কাছে দাঁড় করিয়ে রেখে চলে গেল। একটু পরে সিঁড়ি দিয়ে চটির ফটফট শব্দ করে নেমে এলেন শৈবাল দত্ত। তারও হাতে একটি টর্চ। একটু দূরে দাঁড়িয়ে তিনি গম্ভীর গলায় বললেন, কি চাই আপনাদের? আমার মেয়ের সম্পর্কে কি বলছেন? কাকাবাবু একটু এগিয়ে যেতেই শৈবাল দত্ত ধমক দিয়ে বললেন, কাছে আসবার দরকার নেই, যা বলবার ওইখান থেকেই বলুন। কাকাবাবু হেসে উঠে বললেন, সত্যি যা অন্ধকার, এর মধ্যে কারুকেই বিশ্বাস করা যায় না। আপনার ভয় নেই, আমরা চোর ডাকাত নই, আমি একজন খোড়া মানুষ, আপনার সঙ্গে দু একটা কাজের কথা বলতে এসেছি। শৈবাল দত্ত কাকাবাবু ও সন্তুর সারা গায়ে ভালো করে টর্চের আলো ফেলে দেখলেন, তারপর বললেন, ঠিক আছে, ভেতরে আসুন। যা অবস্থা, এর মধ্যে কি আর ভদ্রতা সভ্যতা বজায় রাখার উপায় আছে? তিনি বসবার ঘরের দরজা খুললেন। খালি গায়ে লোকটি একটি জ্বলন্ত মোমবাতি দিয়ে গেল। সোফায় বসার পর কাকাবাবু বললেন, আমরা বাড়ি থেকে বেরোবার সঙ্গে সঙ্গে লোডশেডিং হলো। যদি আর 10 মিনিট আগে হতো তাহলে আমার এই ভাইপোটি টিভি দেখতে পারতো না। আমরাও জানতে পারতুম না যে আপনার মেয়ে দেবলীনা হারিয়ে গেছে। শৈবাল দত্ত পাজামা আর একটি বাটিকের পাঞ্জাবি পরে আছেন। 45-46 বছর বয়স মনে হয়। মাথায় অল্প টাক, চোখে মোটা ফ্রেমের চশমা। পকেট থেকে সিগারেট আর লাইটার বার করে প্রথমে নিজে একটি ধরালেন, তারপর কাকাবাবুর দিকে প্যাকেটটি বাড়িয়ে দিলেন। কাকাবাবু বললেন,
ধন্যবাদ, আমার চলে না। আমি প্রথমেই একটা কথা জানতে চাই, আপনার মেয়ে কি ইচ্ছে করে বা রাগ করে বাড়ি থেকে চলে গেছে, অথবা সে হারিয়ে গেছে বা কেউ জোর করে ধরে নিয়ে গেছে? আপনারা কি পুলিশের লোক? আমার প্রশ্নটা অনেকটা সেরকমই শোনালো, তাই না? না, আমি পুলিশের লোক নই। আমার নাম রাজা রায়চৌধুরী। একসময় সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতুম। আমার পায়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আর কিছু করি না, বাড়িতেই থাকি। আর এ হচ্ছে আমার ভাইপো সন্তু। গত সপ্তাহে একদিন আপনার মেয়ে দেবলীনা আমার সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেই দিনটা ছিল মঙ্গলবার। শৈবাল দত্ত বললেন, খুকু আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিল? সে আপনাকে চিনল কি করে? কাকাবাবু বললেন, কারো কাছ থেকে আমার কথা শুনেছে টুনেছে মনে হয়। আমাকে সে আগে কখনো দেখেনি। আমার ঠিকানা জোগাড় করে সে একলাই চলে গিয়েছিল আমার কাছে। শৈবাল দত্ত ভুরু কুঁচকে বললেন, ঠিক বুঝতে পারলুম না। আমার মেয়ে আপনাকে চিনত না, আগে কখনো দেখেওনি। তবুও সে আপনার সঙ্গে দেখা করতে গেল কেন? সন্তু চুপ করে সব শুনছে। সে একটু অবাকও হচ্ছে। বেশিরভাগ লোকই কাকাবাবুর নাম শুনেই চিনতে পারে। অনেকেই নাম শোনা মাত্র বলে ওঠে, ও, আপনি সেই বিখ্যাত কাকাবাবু। আর এই ভদ্রলোক কিছুই খবর রাখেন না। কাকাবাবু একটু হেসে বললেন, আপনি শুনলে হয়তো বিশ্বাস করতে চাইবেন না, আমি এই ঘোড়া পা নিয়ে মাঝে মাঝেই পাহাড় পর্বতে যাই। পাহাড় পর্বতে বেড়াতে যান? ঠিক বেড়াতে নয়, কিছু একটা কাজ থাকে, অনেক দৌড়ঝাঁপ করতে হয়। আমার এই ভাইপোটিও আমার সঙ্গে থাকে। আপনার মেয়ে দেবলীনা এই সব কথা যেন কার কাছ থেকে শুনেছে, তাই সে আমার সঙ্গে দেখা করে বলল পরের বার সেও আমার সঙ্গে যাবে। আমার মেয়ে আপনাকে চেনে না, শোনে না, অথচ সে আপনার সঙ্গে পাহাড়ে যেতে চাইলো, এর মানে আমি বুঝতে পারছি না। গতবারই তো আমি তাকে দার্জিলিংয়ে নিয়ে গিয়েছিলাম, আমার সঙ্গেই তো সে যেতে পারে। তা তো পারেই, তবু সে আমার কাছে গিয়ে ওই প্রস্তাব দিয়েছিল। আমি তাকে জিজ্ঞেস করলুম, তোমার বাবা মায়ের অনুমতি লাগবে না? তাতে সে বলল, আমার বাবা আমার কোনো কাজে বাধা দেন না। আমার মেয়ে এখন কোথায় আছে? আপনাদের বাড়িতে? না না, এক সেকেন্ড দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। শৈবাল দত্ত ঘর থেকে বেরিয়ে গেলেন। চটির শব্দ শুনে বোঝা গেল তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠছেন। কাকাবাবু মুচকি হেসে সন্তুকে জিজ্ঞেস করলেন, ভদ্রলোক উঠে কোথায় গেলেন বলতো? সন্তু ভুরু কুচকে ভাববার চেষ্টা করল। কাকাবাবুই আবার বললেন, কারুকে টেলিফোন করতে, খুব সম্ভবত টেলিফোনটা দোতলায়। উনি আমার কথা ঠিক বুঝতে পারছেন না। কাকাবাবু কবজি উল্টে ঘড়িটা দেখলেন। 9:45 বাজে। এ বাড়িতে অন্য লোকজনের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। রাস্তা দিয়ে বিকট গর্জন করে একটা মোটর বাইক গেল। শৈবাল দত্ত আবার নিচে নেমে এসে কাকে যেন হুকুম করলেন সদর দরজাটা বন্ধ করে দিতে। তারপর ঘরে ঢুকে খানিকটা উত্তেজিতভাবে বললেন, মিস্টার রায়চৌধুরী, আপনাকে দেখে তো ভদ্রলোকই মনে হয়। আপনি কি উদ্দেশ্যে এসেছেন বুঝতে পারছি না। আপনি কত টাকা চান? টাকা? ওহো, আপনি কি ভেবেছেন? বাহ, আপনি আমার মেয়েকে পাহাড় পর্বতে বেড়াতে নিয়ে যাবেন, তার জন্য খরচ লাগবে না? সেটা চাইতেই তো আপনি এসেছেন আমার কাছে। কাকাবাবু শৈবাল দত্তের মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। তারপর আচমকা জিজ্ঞেস করলেন, আপনার রিভলভারটার লাইসেন্স আছে আশা করি? শৈবাল দত্ত একটু থতমত খেয়ে বললেন, হ্যাঁ আছে। হাতটা পকেট থেকে বার করুন। হঠাৎ আমাদের উপর গুলি টুলি চালিয়ে বসবেন না যেন। আপনার মেয়ে হারিয়ে গেছে, সেজন্য আপনি খুব অস্থির হয়ে আছেন বুঝতে পারছি। তবু অনুরোধ করছি, একটু শান্ত হয়ে বসে আমার কথা শুনুন। শৈবাল দত্ত কড়া গলায় বললেন, আগে আপনি জবাব দিন, আমার মেয়ে আপনার কাছে গিয়েছিল কেন? আপনি তাকে পাহাড় পর্বতে নিয়ে যাওয়ার লোভ দেখিয়েছিলেনই বা কেন? কাকাবাবু হা হা করে হেসে উঠলেন। তারপর বললেন, আমি তাকে লোভ দেখাবো কেন? বরং আমি রাজি হলুম না বলেই তো সে রেগে গেল। আপনার মেয়ে বড্ড রাগী। আপনি রাজি হননি? একটা অচেনা মেয়ে এসে এরকম অদ্ভুত প্রস্তাব দিলে কেউ রাজি হয়? তার বাবা মায়ের মতটা তো অন্তত আগে জানা দরকার। তাছাড়া আমার এখন বাইরে কোথাও যাওয়ার কথাও নেই। এসব শুনে আপনার মেয়ে এমন রেগে গেল যে জুতো না পরেই দৌড়ে বেরিয়ে গেল। এই কথা শুনে শৈবাল দত্তের মুখখানা বদলে গেল অনেকখানি। তিনি আস্তে আস্তে বললেন, খুকু ছোটবেলা থেকেই বড্ড জেদি। রাগ করে অনেকবার খালি পায়ে রাস্তা দিয়ে দৌড়েছে। ওর জুতো জোড়া আমরা সঙ্গেই নিয়ে এসেছি, সন্তু বার করে দে। এই সময় আলো জ্বলে উঠল। শৈবাল দত্ত ফু দিয়ে মোমবাতি নিভিয়ে জুতো জোড়া হাতে নিয়ে বললেন, হ্যাঁ, খুকুরি জুতো।
গত মাসে আমি বোম্বে থেকে এনেছি। কাকাবাবু জিজ্ঞেস করলেন, দেবলীনা আমাদের বাড়িতে মঙ্গলবারে গিয়েছিল, সেদিন থেকেই কি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না? শৈবাল দত্ত বললেন, মঙ্গলবার? না, দাঁড়ান, আমি হায়দ্রাবাদ থেকে ফিরলুম কবে? মঙ্গলবার রাত্রিরে আমি ফিরেছি। বুধবার সকালেও আমি খুকুর সঙ্গে কথা বলেছি। বুধবার বিকেল থেকে ওকে পাওয়া যাচ্ছে না। বাইরে একটা জিপ গাড়ি থামার আওয়াজ হলো। কাকাবাবু সন্তুর দিকে ফিরে বললেন, পুলিশ। তারপর শৈবাল দত্তের দিকে তাকিয়ে কৌতুকের সুরে বললেন, বেশ তাড়াতাড়ি এসে গেছে তো, আপনার ফোন পাওয়া মাত্র ছুটে এসেছে। শৈবাল দত্ত লজ্জিতভাবে বললেন, আমার একজন বিশেষ বন্ধু, তাকে আসবার জন্য টেলিফোন করেছিলাম। কলকাতা জঙ্গলি উপন্যাসের প্রথম পর্ব এখানেই শেষ। এর পরের পর্বগুলো নিয়ে খুব শীঘ্রই আসছি আমাদের ইউটিউব চ্যানেলে।